পর্ব ৫৯২ ভুলের বাহার। চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে নীলের মন ভালো হয়ে গিয়েছিল। সাথে সাথে তার মুখ থেকে আহ এর সাথে সাথে আরো দুটো শব্দ শোনা গেল, দার্জিলিং টি। ভালো চা খেয়ে মন ভালো হলেও একটু যেন অবাক হলো নীল। দার্জিলিং টি সরাসরি দার্জিলিংয়ের চা বাগান থেকে আমদানি করা হয়। ভারতে তথা বাংলায় এই চা অত্যন্ত জনপ্রিয় হলেও খাঁটি দার্জিলিং টি খুব কম লোকেই কিনতে পারে। তবে কুশল বরাটের কাছে এই চা থাকাটা খুব একটা বড় কথা নয়। কিন্তু নীল তাহলে অবাক হলো কেন? আসলে চায়ে প্রথম চুমুকটা দেওয়ার পর নীল চায়ের ফ্লেভারটা ভালো করে বোঝার চেষ্টা করছিল। চায়ের গন্ধ শুঁকেই নীল বুঝতে পেরে গিয়েছিল যে চা পাতাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো একদম ফ্রেশ, যেন সদ্য বাগান থেকে তুলে আনা হয়েছে। নীল আগেও এমন চা খেয়েছে বটে, তবে আজকের চায়ের কাছে যেন অতীতের অভিজ্ঞতাগুলো একেবারেই ফিকে। নীলের হাবভাব দেখে কুণালের মুখেও পরিবর্তন ধরা দিল। কুণাল বড়লোক নয় বা সে দার্জিলিং চা কিনে খেতে পারবে না তেমনটাও নয়। তবে চা দার্জিলিংয়ের না আসামের নাকি পাশের বাড়ির বাগানের তা নিয়ে কুণালের কোনো মাথা ব্যথা নেই। দরকারের সময় হাতে একটা চায়ের কাপ পেলেই সে খুশি। হ্যাঁ নীল, তুমি একেবারে ঠিকই ধরেছ, মৃদু হেসে বলে উঠল কুশল বরাট। তবে আমি কিন্তু এখানে শুধু চা খেতে আসিনি। চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে মাথাটা একটু তুলে কুশলের দিকে তাকিয়ে বলল নীল, তুমি বুঝতে পারছো তো যে আমি এসব কেন করছি? কোথায়ও এরকম করলে কেন? আমার যতদূর মনে পড়ছে তোমার সাথে কোনো অন্যায় কখনো আমি করিনি। তুমি আগে একটু শান্ত হও নীল। তুমি জানো এই বছরে আমি কতয় পা দেব? নীলের প্রশ্নের জবাব না দিয়ে শান্ত গলায় একটা অদ্ভুত প্রশ্ন করে বসল কুশল। কুশলের এমন প্রশ্ন শুনে চমকে উঠল নীল। কুশলের কথার মানেটা ঠিক বুঝে উঠতে পারল না সে। তুমি জানো না তাই তো, এবছর আমি ৩২-এ পা দেব। যখন আমার বয়স ৩০ ছিল তখন প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম আমি। কিন্তু এখন আমি জানি যে ৪০ বছরের পর আমি কোথায় কি অবস্থায় থাকব। এই ভালো মানুষের মুখোশটা পরে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর আমি পারছি না। অত্যন্ত শান্ত ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলল কুশল। একের পর এক চুমুক দিয়ে ঠোঁটের উপর জিভ বোলাতে লাগলো সে। অনেকক্ষণ এই কাজ করে যাওয়ার পর অবশেষে তেতো মুখে দার্জিলিং চায়ের মিষ্টি ভাবটা অনুভব করল কুশল। এই সময় কুশলের মুখটা দেখে মনে হচ্ছিল যে তার অনিচ্ছাকৃত জীবনধারণ এবার শেষ। তার মানে কাজটা তুমিই করেছ? নিজের ভ্রু দুটোকে কপালে তুলে বলল নীল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এরকম একটা কাজ তুমি করতে পারো। কুশল একটানা নিজের হাত নেড়ে বলল, প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা হয়। তোমার জন্ম না হয় কোচবিহারের রায়চৌধুরী পরিবারে হয়েছে, কিন্তু তুমি কি জানো যে আমার জীবনটা আমি কিভাবে কাটিয়েছি? এই সব কিছুই তাহলে তুমি আক্তার আলীর জন্য করেছ? চায়ের কাপটা নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল নীল। কথায় বলে জীবনে ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু আমি নিজের জীবনের ওঠাপড়া দেখার জন্য না জানি আরও কত ওঠাপড়ার সম্মুখীন হয়েছি। তুমি না থাকলে আজ আমি এই জায়গায় থাকতাম না, সে কথা আমি অস্বীকার করছি না। হয়তো বাকি জীবনটা আমাকে ফুটপাতেই কাটাতে হতো। হয়তো বড়লোকের কোনো গাড়ি এসে আমাকে চাপা দিয়ে চলে যেত। কুশলের মুখ দেখে মনে হলো নিজের পুরনো দিনগুলোর কথা সে মনে করে চলেছে। নীল কুশলকে বাধা না দিয়ে তার পুরো কথা শুনবে বলেই ঠিক করেছিল। কিন্তু কুণালের ধ্যান ধারণা একটু অন্য রকমের। সে কিছুতেই বুঝতে পারছিল না এখানে সবাই মিলে এরকম সময় নষ্ট করছে কেন। আগে চা, আর এখন কুশলের অতীত। কথায় বলে মরার আগে মানুষের মুখের ভাষা মধুর চেয়েও মিষ্টি হয়ে যায়। কুশল যখন জানতে পারল যে নীল কুণালকে সাথে করে নিয়ে এসেছে, তখনই নীলের আসল উদ্দেশ্য খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছিল সে। কুশল খুব ভালো করেই জানত যে নীলের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা তার নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে নিজে শেষ করে দেওয়াটাই সব থেকে ভালো উপায়। নীল অনেকক্ষণ ধরে টেবিলের উপর আঙুল দিয়ে শব্দ করে চলেছিল। কুশলের মুখ থেকে কথাগুলো শুনে নীল বিশেষ বিচলিত না হলেও একটু যেন দ্বন্দ্বে পড়ে গিয়েছিল। এমনিতেই কুণাল বা নীলের কুশলের এই আলাপচারিতা নিয়ে কোনো আগ্রহ নেই। তারা দুজনেই সোফায় বসে সিগারেটে টান দিয়ে চলেছিল। তারা কার অফিসে বসে আছে সেটা নিয়েও কুণালের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মনে মনে সে খুব ভালো করেই জানে যে সে আর নীল দুজনে মিলে কলকাতায় যা খুশি তাই করতে পারে। নীল, তোমার কাছে আমি সত্যিই খুব কৃতজ্ঞ। যখন আমার কিছুই ছিল না তখন আমার সব থেকে বড় উপকারটা করেছিলে তুমি। তুমি আমাকে দ্বিতীয়বার জন্মানোর সুযোগ করে দিয়েছ আর নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছ। এই যুগে কেউ কাউকে এতটা সাহায্য করে না। তাই আমি সব সময় তোমাকে সম্মান করে এসেছি আর মনে মনে তোমার ভালো চেয়েছি। হতে পারে সবই তোমার জন্য খুব সাধারণ ব্যাপার। তুমি হলে গিয়ে রাজা বাদশাহ। আরও কত লোককে তুমি সাহায্য করেছ তার ইয়ত্তা নেই। আমিও তাদের মতোই একজন। গম্ভীর মুখে বলে চলল কুশল। নীল, আজ তোমায় আমার কথা বিশ্বাস করতেই হবে। আগে সব সময় আমি তোমার সহযোগিতা করতে চেয়েছি,
আর ভাবতাম যে তোমার হাতে হাত মিলিয়ে এই পৃথিবীতে সাফল্যের শীর্ষে পৌঁছে যাব। কিন্তু আমার জীবনটা নানা রকমের চোর কাঁটায় ভর্তি। কিছুক্ষণ চুপ করে থাকার পর কুশল আবার বলল, আখতার আলী চলে যাওয়ার পর আমি ভাবতে শুরু করলাম যে এত পরিশ্রম করে কি লাভ? আর যা কিছু রোজগার করছি, আমার মৃত্যুর পর সেগুলো কে খাবে? বাইরের লোক 12 ভূতে লুটে পুটে খাবে। তাহলে ওদের জন্য আমি এত পরিশ্রম করব কেন? তার থেকে নিজের একটু বেশি করে। বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন। খেয়াল রাখাটাই তো ভালো, নিজের শরীরের খেয়াল রাখা, নিজের সাথে সময় কাটানো। কিন্তু ভাগ্যের খেলাটা একবার দেখো, আমার আপন বলতে কেউই নেই। কথা শেষ করে মাথা নিচু করে ফেলল কুশল। সিগারেটের সাদা ধোঁয়ায় কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলল সে। কথা শেষ তোমার? চায়ের কাপে আরও একটা চুমুক দিয়ে চোখ পিটপিটিয়ে বলে উঠল নীল। নীলের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গেল কুশল। নীল কি বলতে চাইছে কিছুতেই বুঝে উঠতে পারল না সে। কুশল যতদূর নীলকে চেনে সেই হিসেব মতো এই মুহূর্তে তার এতটা শান্ত থাকার কথা নয়। কুশলের মতে এতক্ষণে নীলের রাগে ফেটে পড়ার কথা। তবে কি এটা আসন্ন ঝড়ের পূর্বাভাস? তোমার কথা শেষ হয়ে গিয়ে থাকলে আমি বলি, আমাকে শুধু একটা উত্তর দাও, তুমি এটা কেন করলে? চায়ের কাপটা হাতে ধরেই তার কারুকার্য খুব মন দিয়ে দেখতে দেখতে কথাটা বলল নীল। জীবনের প্রতি তোমার কোনো মোহ নেই, এই সমস্ত ফালতু কথা আমার সামনে বলতে এসো না। আমি 3 বছরের কোনো ছোট বাচ্চা নই, তাই আমাকে সেভাবে ট্রিট করার কোনো প্রয়োজন নেই। আমাকে শুধু সত্যি কথাটা বলো। হঠাৎ করে নীল এমন গম্ভীর হয়ে উঠল যেন গিরগিটি নিজের রং পাল্টেছে। নীল, তুমি কি বলতে চাইছো বলো তো? তোমাকে মিথ্যে বলার কোনো কারণ তো আমার নেই। হাসি মুখে জবাব দিল কুশল। কুশলের উত্তরে নীল চট করে কিছু জবাব দিল না, বরং পায়ের উপর পা তুলে বেশ অপেক্ষারত ভঙ্গিতে বসে রইল সে। কুশলের চরিত্র নীল খুব ভালো করেই জানে। জীবনের প্রতি মোহ হারিয়ে ফেলার মতো মানুষ কুশল নয়। 5 বছর আগে যখন কুশলের কাছে কিছুই ছিল না, তখনও সে বেঁচে ছিল। জীবনের প্রতি সে আশা হারায়নি। তখন নিজের সমস্ত আশা হারিয়ে ফেললে কি আর আজ তার এই অবস্থা হয়? তাই নীল খুব জোর দিয়ে বলতে পারে যে হয় কুশলের খুব বড় কোনো বিপদ ঘটেছে, বা তাকে কাজটার জন্য এত বড় একটা দাম দেওয়া হয়েছে যা নীলের পক্ষে দেওয়া সম্ভব নয়। নীল, তোমাকে কষ্ট করে আর কিছু জিজ্ঞেস করতে হবে না। যা করার আমিই করেছি। এই ঘটনার সমস্ত দায় আমার একার। একই রকম শান্ত গলায় মৃদু হেসে বলল কুশল। কেউ খেয়াল করল না যে টেবিলের তলায় কুশল নিজের একটা হাত দিয়ে আরেকটা হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। এত জোরে চেপে ধরে রেখেছে যে তার নখগুলো অন্য হাতের চামড়া ভেদ করে শিরার মধ্যে দিয়ে রক্ত বের করে এনেছে। কিন্তু কুশলের মুখে সেই যন্ত্রণার কোনো চিহ্নই নেই। কাজটা কি তুমি করেছো? সত্যিই কি কাজটা তুমি করেছো? ক্রমশ নীলের গলার পারদ চড়তে থাকল। এরকম একটা কাজ করার সাহস কি তোমার আছে? আমাকে তোমার পছন্দ না হলে রায়চৌধুরী বাড়ির লোকেরা আমাকে বের করে দেওয়ার আগেই তুমি আমাকে মেরে ফেলতে। নীল নিজের বাকি কথাটুকু শেষ করার আগেই কুশল মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল, কেন মেরে ফেলতাম তোমাকে নীল? সেই সময় তো তুমি কোচবিহারের একটা সাধারণ ছেলে ছিলে মাত্র। তখন তোমাকে আমি মারলে আমার স্ট্যাটাস কমে যেত না? সিংহের মতো গর্জন করে নির্ভীক চিত্তে নীলের চোখে চোখ রেখে বলে উঠল কুশল। তুমি কি আমায় তোমাকে মারার জন্য বাধ্য করছো? ভুরু কুচকে বলে উঠল নীল। এই সময় তাকে রেখে মনে হলো তার যেন কোথাও ভুল হয়ে গেছে। কুশলের এই রূপ সে কখনো আশা করেনি। কুশল সারাটা জীবন নীলের কাছে বিশ্বস্ত হয়ে থেকেছে। হঠাৎ করে এত কাছ থেকে তাকে এভাবে বদলে যেতে দেখে ভেতরে প্রচুর রাগ হচ্ছিল তার। এই অনুভূতিটাকে ঠিক রাগ বললেও চলে না, নিজের উপরে কেমন যেন বিরক্তি হচ্ছিল তার। আমাকে ক্ষমা করে দিও নীল। আমার মৃত্যুর পর এমনিতেও সবকিছু শেষ হয়ে যাবে। আদ্রিতা খিদিরপুর ডকের সবচেয়ে ডান দিকে রাখা 2 নম্বর কন্টেইনারের মধ্যে রয়েছে। কথাটা বলেই একবার নিজের হাতের দামি ঘড়িটার দিকে তাকিয়ে নিয়ে কুশল আবার বলল, তোমার কাছে আর 8 ঘন্টা সময় আছে। দেরি হয়ে গেলে ওই কন্টেনারকে সমুদ্রের জলে ফেলে দেওয়া হবে। তাড়াতাড়ি করো। আমি কিন্তু তোমার সাথে মজাও করছি না বা তোমাকে ভয় দেখানোরও চেষ্টা করছি না। কুশলের মুখে এই কথা শোনা মাত্র লাফিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নীল। তার দুচোখ যেন তীক্ষ্ণ তলোয়ারের মতো চকচক করছে। মনে হচ্ছে এই মুহূর্তে কুশলকে সে টুকরো করে ফেলবে। তার বুক অস্বাভাবিক রকমের ওঠানামা করছে। মনে মনে এখন একটাই কথা ভেবে চলেছে নীল, আগে সে কুশলকে মারবে নাকি আগে আদ্রিতাকে উদ্ধার করবে। নীল, তুই গিয়ে বরং বৌদিকে বাঁচানোর ব্যবস্থা কর। এই শয়তানটাকে আমি দেখছি, বন্ধুকে আশ্বাস দিয়ে বলল কুণাল। ঠিক আছে, আমি কিন্তু ওকে তোর ভরসায় রেখে গেলাম। হাত নেড়ে কথাটা বলেই স্টার হোটেল ছেড়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল নীল। খিদিরপুর ডক একমাত্র গুরুত্বপূর্ণ বন্দর। এখানে প্রত্যেক দিন লাখ লাখ টাকার লেনদেন হয়। ডকের কন্টেইনার এরিয়ার একটা কোনায় একটা রোগা আর একটা মোটা লোক মাটিতে বসে বিড়ি ফুঁকছিল। যে কন্টেইনারটা তাদের পেছনে রয়েছে সেটাকে ভালো করে সিল করা হয়নি।
সেই বাক্সের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে ভিজিয়ে দিচ্ছিল আদ্রিতা আর চিত্রাকে। তাদেরকে বাক্সের মধ্যে শক্ত করে বেঁধে রাখা হয়েছে, তাদের হাত পা নারকেল দড়ি দিয়ে বাঁধা, মুখ আটকানো কালো টেপ দিয়ে। মা মেয়ের চোখ মুখ ভয়ে সাদা হয়ে গেছে, বিশেষ করে চিত্রার। তার ডান গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট জানান দিচ্ছে যে কেউ একজন তাকে চড় মেরেছে। আমি তো বুঝেই উঠতে পারছি না যে আমাদেরকে এরকম একটা কাজ করতে দিল কেন। একটু অধৈর্য হয়ে বেশ জোর গলাতেই বলে উঠল মোটা লোকটা, আচ্ছা, মাছি তাড়ানো ছাড়া আর কোনো কাজটা করতে পারিস তুই? এর থেকে ভালো আর কি কাজ পাবি? দুলকি চালে জবাব দিল তার রোগা সঙ্গী, ওসব বাদ দে, আমার তো মেয়েটার উপর খুব দয়া হচ্ছে। বেচারি, কি সুন্দর দেখতে, কিন্তু একটু পরেই সমুদ্রে ডুবে যাবে। কি বাজে ব্যাপার বলতো। এই শোন, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। এমনিতেও মা মেয়ে দুজনেই একটু পরে মরে যাবে, তাহলে মরার আগে ওদের সাথে একটু মস্তি করলে কেমন হয়? বস কি আর জানতে পারবে? একবার ভেবে দেখ, একদিকে মা আর অন্যদিকে মেয়ে। উফ, মেয়ে তো দুর্দান্ত সুন্দরী বটেই, কিন্তু মাও কিছু কম যায় না। ভেবেই শরীরে কেমন কেমন একটা হচ্ছে না? লোকটার বিকৃত মস্তিষ্কে একটা জঘন্য চিন্তা আসতেই নিজের বন্ধুকে সেই কথা খুলে বলল সে। হুম, এই প্রথম তুই একটা কাজের কথা বললি। এমনিতেও দুজনে মরতেই চলেছে, এই অবস্থায় ওদের সঙ্গে একটু খেলা করাই যায়। রোগা লোকটাও নিজের বন্ধুর মতোই জঘন্য মানসিকতা। আদ্রিতার চিত্রার সঙ্গে কি তবে খারাপ কিছু ঘটতে চলেছে? সঠিক সময় নীল কি এসে বাঁচাতে পারবে তাদের? চিত্রার মুখোমুখি হওয়ার ক্ষমতা কি আছে নীলের? এই ঘটনার জেরে কি নীলকে ছেড়ে দেবে আদ্রিতা? কি হবে কুশল বরাটের পরিণতি? কুণাল কি পারবে তাকে শায়েস্তা করতে? নাকি কুণালের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে কুশল? বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন।